So let's start our class. In the previous class, I discussed on the topic beauty. তাই না? বিউটি সম্পর্কে আমরা গত ক্লাসে করিয়েছিলাম। কবিতা কি পড়িয়েছিলাম? গত ক্লাসে তোমাদের কবিতাটা পড়ানো হয়নি, জাস্ট আমরা কবিতা পড়িয়ে যাচ্ছি। দেখো এখানে আছে আই ডাইড ফর বিউটি। আসলে বিউটিটা কি, সৌন্দর্যটা কি, আমরা আসলে এটাকে সংজ্ঞায়িত করা সম্ভব না। ইট ইজ নট easy to define beauty, but it is easy to realize it or understand it or appreciate it. তো সৌন্দর্যটা এমন একটা বিষয়, আর যেটা সুন্দর এটাই সত্য, যেটা অসুন্দর এটা সত্য না। 189 এই যে এখন পড়ানো শুরু করছি, এখন অনেকেই জয়েন করছে। আচ্ছা, তোমরা কি দেরি করে ঢোকার কি একটা অভ্যাসে পরিণত হয়েছে তোমাদের? না স্যার, নেটের সমস্যা ছিল, এর জন্য। নেটে কি শুধু এই বি সেকশনেই সমস্যাটা হয়? ওরা তো টপটপ ঢুকে যায় এই সেকশনে যারা আছে। 219 132 আর একটা হচ্ছে 219। আচ্ছা, ওকে। তো এখানে আই ডাইড ফর বিউটি, এমিলি ডিকিনসন। আই ডাইড ফর বিউটি, আমি মারা গিয়েছিলাম কেন? ফর বিউটি, সৌন্দর্যের জন্য। বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড, কিন্তু ওয়াজ স্কার্সেস মানিয়ে নেওয়া যাচ্ছিল না। ইন দ্য টুম, স্কার্স বলতে স্কার্সলি, অ্যাডজাস্টেড মানিয়ে নিতে পারছিলাম না বললেই চলে। ইন দ্য টুম, সমাধির ভিতরে বা কবরের ভিতরে। 206 173 156। I died for beauty, আমি মারা গিয়েছিলাম সৌন্দর্যের জন্য। But was scarce, কিন্তু মানিয়ে নিতে পারছিলাম না বললেই চলে। কোথায়? I died adjusted in the tomb when one who died for truth, যখন একজন যিনি মারা গিয়েছিলেন সত্যের জন্য, was lain, তাকে শায়িত করা হয়েছিল, in an adjoining room, পাশের কক্ষে। তো একজন বলছে দুইজন লোকের মধ্যে কথা হচ্ছে, কনভারসেশন ইজ গোয়িং অন বিটুইন টু পারসনস। ওয়ান ইজ স্টেটিং হার হিজ অর হার ফিলিং, যেমন বলছে যে সে মারা গিয়েছিল সৌন্দর্যের জন্য, কিন্তু সে তার পাশের সমাধিতে শুয়ে থাকা একজন, যে সত্যের জন্য মারা যাওয়া একজন লোকের পাশের কক্ষে শুয়ে থাকা লোকের সাথে মানিয়ে নিতে পারছিল না বললেই চলে। তাহলে বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড ইন দ্য টুম, ইন দ্য টুম মানে কবরের ভিতরে। হোয়েন, যখন। ওয়ান হু ডাইড ফর ট্রুথ, যখন সত্যের জন্য মারা যাওয়া একজন লোক। ওয়াজ লেন, লোককে শায়িত করা হয়েছিল। কোথায়? ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশের কক্ষে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো হ্যালো করে কে? তো হোয়েন অন হু ডাইড ফর ট্রুথ, যখন সত্যের জন্য মারা যাওয়া একজন লোককে শায়িত করা হয়েছিল। ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশের কক্ষে। হি কোশ্চেনড সফটলি, সে মৃদুভাবে প্রশ্ন করলো। হোয়াই আই ফেইলড, কেন আমি ব্যর্থ হয়েছিলাম। ফর বিউটি আই রিপ্লাইড, আমি প্রত্যুত্তর করলাম সৌন্দর্যের জন্য। অ্যান্ড আই ফর ট্রুথ, সে বলল যে আমি মারা গিয়েছিলাম সত্যের জন্য। দ্য টু আর অন, দুইটা একই জিনিস। উই ব্রেদার এন্ড আর, তাহলে আমরা ভাই। হি সেইড। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মেট এ নাইট, এবং একজন আত্মীয় হিসাবে এক রাতে আমাদের সাক্ষাৎ হলো। উই টকড বিটুইন দ্যাট রুমস, আমরা দুই রুমের মধ্যে কথা বললাম। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ না পর্যন্ত শ্যাওলা আমাদের ঠোঁটে জমলো। অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস, এবং আমাদের নামগুলোকে কি ঢেকে দিল। তো এখানে আসলে অ্যাবস্ট্রাক্ট কিছু একটা বিষয় তুলে ধরা হয়েছে, তা হচ্ছে যে এক্সিস্টেনশিয়ালিজম, টিকে থাকা। এভরিথিং ডিকেইস উইথ দ্য প্যাসেজ অফ টাইম,
হ্যাঁ, সময়ের আবর্তনে সব কিছুই হারিয়ে যায়। তো তো এটি বলা হয়েছে যে আমরা কি বললাম যে যেহেতু একজন সত্যের জন্য মারা গেল আর একজন মারা গেল সৌন্দর্যের জন্য, তো বললো যে দুজন তাহলে তো একই জিনিস, তাহলে দুজনই আত্মীয়, তারা একে অপরের সাথে কথা বললো কতদিন, যতদিন না পর্যন্ত শ্যাওলা এসে তাদের 212 209। আচ্ছা, তাহলে এবার আমরা সামারিটা দেখি। ইন দিস পোয়েম উই গেট টু পারসনস, দুইজন লোককে পাই, কোলন দিয়ে ড্যাশ দিয়ে লিখলাম, অন ডাইস ফর বিউটি এন্ড দ্য আদার ডাইস ফর ট্রুথ, একজন মারা যায় সৌন্দর্যের জন্য এবং অন্যজন মারা যায় সত্যের জন্য। দে ওয়ার লাইং ইন দ্য অ্যাডজাসেন্ট গ্রেভস, তারা পাশাপাশি কবরে শায়িত ছিল। দে কুড হার্ডলি অ্যাডজাস্ট দেমসেলভস টু ইচ আদার, তারা একে অপরের সাথে মানিয়ে নিতে পারছিল না বললেই চলে। However, সে যাই হোক, when the two softly told each other why they died, যখন একে অপরকে মৃদুভাবে জিজ্ঞেস করলো কেন তারা মারা গিয়েছিল, the man declared that, লোকটা ঘোষণা করলো যে truth and beauty are the same, সত্য এবং সৌন্দর্য একই জিনিস, so that ফলে he and the speaker were brethren, সুতরাং সে এবং বক্তা হচ্ছে ভাই। They met at night, তারা এক রাতে মিলিত হলো, নাইট হবে এখানে, as kinsmen মানে আত্মীয় হিসেবে তারা এক রাত্রে মিলিত হলো। 206। and talked between their tombs, এবং তাদের সমাধিতে বসে কথা বলল, until the moss reached their leaves, তা যতক্ষণ না পর্যন্ত তাদের ঠোঁটে শ্যাওলা জমলো, and covered up the names on their tombstone, এবং সমাধি স্তম্ভের উপরে তাদের নামগুলোকে ঢেকে দিল। since their death were for noble causes, যেহেতু তাদের মৃত্যুটা ছিল মহৎ কারণে, they are spiritually akin, তারা আধ্যাত্মিকভাবে একই। so সুতরাং instead of a disturbing experience, একটা বিরক্তিকর অভিজ্ঞতার পরিবর্তে the speaker was having a pleasant experience, স্পিকার একটা মধুর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে with a like-minded friend, সমমনা একজন বন্ধুর সাথে। Here the poet's optimism about a happy life after death is proved. Optimism মানে আশাবাদ, কবির আশাবাদ ব্যক্ত হয়েছে এই কবিতায় about a happy life after death, মৃত্যুর পরে একটা সুখী জীবনের। 138। পড়াচ্ছি। তাহলে দেখো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? হ্যাঁ, কারো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না? আচ্ছা, there is another poem on beauty, সৌন্দর্যের উপর আরেকটা কবিতা। তো এখানে লেখক একটা অনুষ্ঠানে একটা মেয়ের সৌন্দর্যকে বর্ণনা করতে গিয়ে এই কবিতাটা লিখেছে। তো let's start the poem. She walks in beauty like the night of cloudless clime and starry skies. সৌন্দর্যের মধ্যে তার পদার্পণ, মানে সে হেঁটে যায় ইন বিউটি, সৌন্দর্যের মধ্যে। তাহলে she walks in beauty like the night, রাতের মতো, কেমন রাত, of cloudless climes, মেঘমুক্ত দেশ এর, and and all that is best of dark and bright meet in her aspect and her eyes. তাহলে of cloudless clime and starry skies, মেঘমুক্ত দেশ এবং তারকাখচিত রাতের দেশের রাতের মতো, like the night, রাতের মতো, কিসের, কেমন রাত, of cloudless climes,
মেঘমুক্ত দেশের and starry skies মানে তারকাখচিত আকাশের রাতের মতো and all that is best of dark and bright এবং আলো এবং অন্ধকারের মধ্যে যা কিছু সবচেয়ে ভালো and all that is best সবচেয়ে ভালো of dark and bright ডার্ক এন্ড ব্রাইট বলতে দিন এবং রাত্র ডার্ক মানে অন্ধকার এন্ড লাইট মানে আলো ব্রাইট তাহলে আলো দিন রাতের মধ্যে সবচেয়ে যেটা ভালো মিট ইন হার অ্যাসপেক্ট এন্ড হার আইস তার রূপে ধরা দিয়েছে এবং তার চোখে ধরা দিয়েছে আমরা সাধারণত বাহ্যিক সৌন্দর্যটাকে আমরা ভাষা ভাবে দেখি অ্যাকচুয়ালি তুমি যদি ডিপলি চিন্তা করো যে একটা মেয়ের চেহারা যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন নাকটা তো অন্য জায়গায় দিতে পারতো না তো এটা আসলে আমরা বাহ্যিক সৌন্দর্যটাকে চিন্তা করি কিন্তু তার ভাবনাগুলো মনটা কি আমি যদি প্রশ্ন করি মাইন্ড মন কি পদার্থ না অপদার্থ বলো তো মানুষের মন কি পদার্থ না অপদার্থ পদার্থ হ্যাঁ অপদার্থ পদার্থ কাকে বলে যার ওজন আছে নাকি যার অবস্থা ওজন আছে কিন্তু সেই হিসেবে মন কি তাহলে অপদার্থ না অপদার্থ তো বলা যাচ্ছে না এটাই হচ্ছে বিষয় যে আমরা সৃষ্টি তত্ত্ব আমাদের চিন্তা ভাবনাগুলো একজন কবি তোমাকে চিন্তার গভীরে প্রবেশ করিয়ে দেন যে একটা সৌন্দর্য চিন্তা করা যায় যে কি সৌন্দর্য যেটা এই সৌন্দর্যের মধ্যে একটা শরীর তার মধ্যে একটা মন মানে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটা দেখা যায় না তুমি তাকে বকুনি দিচ্ছ তুমি তাকে বকুনি দিচ্ছ দেখা গেল তার চেহারা এক্সপ্রেশন এক ধরনের হয়ে যাচ্ছে এইটাই বলা হয়েছে যে এখানে মিট ইন হার অ্যাসপেক্ট এন্ড হার আইস অল দ্যাট ইজ বেস্ট অফ ডার্ক এন্ড ব্রাইট মিট ইন হার অ্যাসপেক্ট এন্ড হার আইস দাস মিলো টু দ্য টেন্ডার লাইট এভাবে ওই কোমল আলোর প্রতি আরো বেশি সুকোমল হুইচ হ্যাভেন টু গড ইট ডিনাইস যা হ্যাভেন মানে আকাশ দেয় না উজ্জ্বলতম দিনকে তুমি যখন লাইট আলো খুব ভালো না তাই না অন্ধকার ভালো না আলো ভালো আলো ভালো এখন তুমি যদি সূর্যের আলো যদি বেশি হয় বা হঠাৎ করে তোমার দিকে একটা ট্রাক আসছে আলোটা এত বেশি তুমি কি চোখে দেখতে পাও না তো আলো বেশি হলে আসলে তখন একটা বিরক্তিকর হয় কিন্তু এই যে চেহারা একটা মেয়ের চেহারাটাকে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে এখানে মানে এত আলো হওয়াতেও কিন্তু কেউ কি বিরক্ত হয় কখনো বিরক্ত হয় না এটাই বলছে দাস মিলো টু দ্য টেন্ডার লাইট ওই কমল আলোর প্রতি আরো বেশি সুকমল হুইচ হ্যাভেন টু গড ইট ডিনাইস যা আকাশ দেয় না উজ্জ্বলতম দিনকে সূর্য আলো দেখা যায় সারা পৃথিবী আলোকিত হচ্ছে কিন্তু যখন তুমি বেশিক্ষণ তাকিয়ে থাকো এটা তোমাকে কি আরো ডিসগাস্টেড করে তো এখানে এবার দেখো কবি কোথায় তোমাকে চিন্তার ডিপে নিয়ে যাবে যে আমরা সাধারণত এতক্ষণ চিন্তা করছি যে চেহারা যেমন ক্যানভাসার আছে না বাজারে ক্যানভাসার বুঝো ক্যানভাসার কাকে বলে আরে ওই যে ওষুধ 10 টাকা দেখা গেল হঠাৎ করে লোকজন জড়ো করে কথাবার্তা বলে বা ইয়া বলে হ্যাঁ তাই না হ্যাঁ প্রথমে কি রসালো কথা বলে লোকজন জড়ো হয় হঠাৎ যখন দেখে লোকজন বেশি হয়ে গেছে তখন তার কি ওষুধ বিক্রি করা শুরু করে দেয় বা তাই না তো কবি হচ্ছে আমাদের কাছে মনে হয় যে কবিতাটা তো আসলে খুব সহজ এই কবিতাটা আমিও লিখতে পারি কিন্তু আসলে একটা সুপারফিশিয়াল মিনিং থাকে একটা ডিপার মিনিং দুইটা মিনিং দেয়ার আর টু মিনিংস অফ এভরি তো এখানে আসলে এরকমই থাকে যেমন আমরা জাফর ইকবালের দীপু নাম্বার 2 সিনেমা দেখেছো তো না জি স্যার দীপু নাম্বার 2 দেখছো না এটা বাচ্চারা দেখে কিন্তু এটা কিন্তু আবার দেখা যায় আপার লেভেলে শেখানো হয় কারণ ওটা একটা ভাষা মিনিং ভালোই লাগে একটা ছেলে স্কুলে গেল দীপু অনেকগুলো হলো তার নাম কি করলো তাহলে দীপু নাম্বার 2 রাখলো কিন্তু এটার মধ্যে যে একটা ডিপার মিনিং আছে যে সেন্স অফ আইসোলেশন একটা বাবা মা ডিভোর্স হলে কি অবস্থা হতে পারে তার মানসিক টেনশন আর একটা ব্যাপার হচ্ছে যে এভরি ম্যান লার্নস থ্রু এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতার মাধ্যমে শিখে মানুষ আর অভিজ্ঞতার মাধ্যমে যে শিক্ষাটা সেটা হলো পারফেক্ট নলেজ
দীপু প্রথমে যে একটা ছেলে থাকে না, চেহারা ভালো না, কি নাম থাকে বলো তোর, কি নাম থাকে? দীপু নাম্বার 2, শুধু মোবাইল দেখো কিন্তু এটা দেখো না। তো যাই হোক, ছেলেটাকে দীপু প্রথমে মোটেও পছন্দ করে না। একটা সময় দেখা যায় যে ওই ছেলের মা হচ্ছে পাগল। তো যখন সে ছেলেটা রিয়েলিটি বুঝতে পারে, রিয়েলিটি থেকে সে আসলে শিখে যে সব পরিস্থিতিতে একটা ছেলে রাস্তায় ফুটপাতে সিগারেট খাচ্ছে বা অন্যায় কাজ করছে, আমি তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিলাম, কিন্তু কখনো তার জিনিসগুলো জানলাম না। বাস্তবতাকে অভিজ্ঞতা থেকে আসলে জানার চেষ্টা করতে হবে। কনটেক্সট সব ক্ষেত্রে একরকম হবে না। পরে এক সময় দেখা যায় দীপু ওই ছেলেটা সিগারেট খাইয়া করে, পরবর্তীতে দেখা যায় ওই ছেলেই দীপুর কি বন্ধু হয়ে যায়, এবং সে এক্সপিরিয়েন্স থেকে শিখে যে আসলে আমি ভাষার চোখে পৃথিবীতে যা দেখি বাস্তবেতে তাই নাই। তোমার মতো একটা ছেলে দেখা গেল ইনকাম নেই, তোমার বাবা নেই, বা দেখা যায় তোমার মা পাগলি, হ্যাঁ, সেক্ষেত্রে ওই পরিপ্রেক্ষিতে একটা ছেলের পক্ষে কি করা সম্ভব, হ্যাঁ, যার আশ্রয়হীন একটা ছেলে। তো এভাবে সে অভিজ্ঞতার মাধ্যমে শিখে। তো কবি এবং সাহিত্যিক হচ্ছে দেখা যায় খুব সিম্পল ভাষায় হয়তো বা লিখে, মনে হচ্ছে যে এগুলো তো আমিও লিখতে পারি। একটা গল্প, হ্যাঁ, জানালার পাশে মেয়েটা বসে আছে, ছেলেটা 2 তলা ছাদের উপর, এই কাহিনী দিয়ে লেখা যায়। কিন্তু এই কাহিনী দিয়ে লাস্টে যে একটা মোরাল টিচিং বা একটা কিছু মেসেজ দেওয়া, এই মেসেজ দেওয়াটা আসলে সবাই পারে না। কি বুঝতে পারছো? যে সিম্পল একটা কাহিনী এবং ওখানে কি একটা ডিপ একটা কিছু, যেমন রবীন্দ্রনাথের কাবলিওয়ালা, সিম্পল একটা কাহিনী, খুকিকে নিয়ে এসে গল্প বানায়, কিন্তু এর মধ্যে একটা ডিপ মিনিং। কি মিনিং? কাবলিওয়ালা দেখেছো? তার 5 বছরের মেয়েটা এখানে ব্যবসা করতে করতে কি হয়, দেখা যায় মেয়েটা বড় হয়ে যায়, আর্ন করতে করতে তার জীবনটাই, আমাদের দেশেও তো তাই। এখন দেখো 2 কোটি ছেলে কিন্তু বিদেশে আছে না, রেমিটেন্স যোদ্ধা বলে যাদের। তোমরা কি শুনতে পাচ্ছ? এরা আমরা হয়তো বা চিন্তা করি, এখন এদেরও তো বেলায় তাই হয়। দেখা যায় একটা ছেলে হয়তো বা বিদেশে গেছে, কয় বছর, 10 বছর কেটে গেছে, তার বাচ্চা একটা মোবাইলে শুনেছে তার মেয়ে হয়েছে, দেখা যায় এসে দেখলো যে মেয়েটা বেশ অনেক বড় হয়ে গেছে। তো এই যে প্যাটার্নাল যে ফিলিংস গুলো, অনেক ক্ষেত্রে অনেক কিছুই কি তাদের স্যাক্রিফাইস করতে হয়। আর এটা এক ধরনের ফিলিং যেটা কাবলিওয়ালা দেখলে আমরা বুঝতে পারি, যে কাবলিওয়ালা ওই ছোট মিনি মেয়ের মধ্যে কি খুঁজে পায়, তার আপন মেয়েকে খুঁজে পায়, কিন্তু সে দেশে যেতে পারে না তার আর্থিক ব্যবসার প্রয়োজনে। তো লাইফ গুলো আসলে এরকম যে জীবন ভিত্তিক যখন চিন্তা করা হয় ডিপে, আমরা যখন একটা মানুষের জীবনী পড়ি, একসময় ডাক পিয়ন পড়া হতো, এখন ট্রাফিক পুলিশ, এগুলো পড়া হয়, এগুলো আসলে আমরা আনন্দের জন্য না, এগুলো আসলে মানুষকে একটা অভিজ্ঞতার একটা ডিপে নিয়ে যায়, যে তুমি কোথায় আছো, আসলে বাস্তবতা কোথায় আছে। তুমি এখানে আনন্দে ল্যাপটপ, বাবার ল্যাপটপ দিয়েছে, সবকিছু দিয়েছে, কিন্তু অনেকের সৌভাগ্যে কিন্তু এটা হয় না। অনেকে দেখা গেল কাজ করে খাচ্ছে এখনো, এই বয়সটা, যে বয়সটা তার আনন্দ করার কথা, এই বয়সে কাজ করে খাচ্ছে। এই জন্য অভিজ্ঞতা থেকে জীবনে শিখতে হবে অনেক কিছু, শুধু বইয়ের জ্ঞানটা দিয়ে চলে না। তো এখানে একজন লেখকের যে জিনিসটা থাকে, সিম্পল ভাষায় লিখে, কিন্তু তার মধ্যে একটা মেসেজ থাকে, তাই না? যে একটা মেয়ে, তো এখানে আসলে পড়ানোর কি হলো, যে একটা মেয়ের সৌন্দর্য নিয়ে মানে সে একটা কবিতা লিখলো, কিন্তু দেখবা যে এই সৌন্দর্য আমাদের লাস্টে কি মেসেজটা আমাদের দেয়। অন শেড দ্য মোর, অন রে দ্য লেস, একজন ছায়া দেয়, একজন অন রে দ্য লেস, একজন কম আলো দেয়, মানে একজন পরিষ্কার, একজন কালো। হ্যাঁ, অন শেড দ্য মোর, একটা মেয়ে কালো, একটা সুন্দর, এই হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, এবং নষ্ট করে দ্য নেমলেস গ্রেস, নামহীন সৌন্দর্য। এটা আসলে বাস্তব কথা। দেখো আমরা আমাদের, শুধু তুমি না, আমাদের বাস্তব জীবনে তো তাই। আমরা লেখাপড়া করার স্বপ্ন থাকে কি, হ্যাঁ একটা বিয়ে শাদী করবো, সুন্দর একটা বউ হবে, দেখা গেল এই যে বেনামি সৌন্দর্য আমরা কি পার করে দিচ্ছি, পার করে দেই না, এটা সবাই, এটা হয় একটা সময় দেখা যায়, হ্যাঁ বিয়ে হলো, বিয়ে করলা, বাচ্চা কাচ্চা হলো, দেখলা যে তোমার বয়স 40 বা 45 হয়ে গেছে। তো এই জন্য কবি বলছে যে হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, মানে নামহীন সৌন্দর্যের পিছনে আমরা কি জীবনের অর্ধেকটা নষ্ট করে দিই। তো আমরা যে বাহ্যিক সৌন্দর্যটাকে আমরা কি বেশি মূল্যায়ন করি, এবং আমাদের জীবনটা কি
নামহীন সৌন্দর্যে অর্ধেক পার করে দিই, হুইচ ওয়েভস ইন এভরি র্যাভেন ট্রেজ, যা ঢেউ খেলে যায় প্রত্যেকটা কালো বেনিতে, অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, অথবা ওভার হার ফেস মানে তার মুখে মৃদুভাবে আলোকিত হয়। এই যে তার মুখের চেহারা এবং চুলের বেনি দেখে দেখে দেখা যাচ্ছে এইগুলো লিখে লিখে কি আমাদের জীবনের অর্ধেক ব্যয় করি। হায়ার থটস সেরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে ভাবনাগুলো প্রশান্তভাবে প্রকাশিত হয়। হাউ পিওর, হাউ ডিয়ার দ্য ডোয়েলিং প্লেস। এই যে এখানে মনে করো একটু ডিপে দেখো, যার চেহারাটা আমরা দেখতেছি বাহ্যিক একটা চেহারা, শরীর আছে, কিন্তু এই যে মনটা কি, যে যেখানে দেখো এখানে আল্লাহ সৃষ্টি তত্ত্ব চিন্তা করা যায় যে একটা মানে বায়বীয় জিনিস যেটা তোমার শরীরে আছে, এখন আমি কথা বলতেছি, দেখা যায় 1 মিনিট পরে আমি শুধু ওই বায়বীয় পদার্থটা বের হয়ে গেল, আমি দেখা গেল কথা বলতে পারতেছি না, আই এম ডেড, তাই না? তো এখন এই যে পিওর জিনিসটা তৈরি করলো আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, তিনি কতটা মেধাবী বা কতটা চিন্তা শক্তির ব্যাপার, কি বুঝছো? দেখছো এখানে কোথায় চলে আসছো, ফায়ার থটস সেরেনলি সুইট এক্সপ্রেস, হাউ পিওর, কতটা বিশুদ্ধ, হাউ ডিয়ার দ্যাট ডোয়েলিং প্লেস, তাদের আবাসস্থল। এখন মনে করো যে তুমি একটা ছবি আঁকো না, আঁকার সময় কি তুমি তো খুব দরদ দিয়ে লিখো, এটা সবাই দরদ দিয়ে আঁকে না? তো এখানে কেউ এসে মনে একটু একটা আসর দিল, তোমার কি ভাল লাগবে? অনেক রাগ উঠে। রাইট, কারণ তুমি ছবিটা আঁকো, ছবিটা আঁকার মধ্যে প্রচন্ড একটা ভালোবাসা কাজ করে। এখন তুমি এই যে আল্লাহ যে সৃষ্টি করলো, যিনি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, দেখো কত সুন্দর, তোমার নাকটা একটু বাঁকা দিতে পারতো, মানে আমরা বুঝতে পারি একটা কালো জিনিস আমরা রাতে কিছু দেখলে হ্যাঁ এটা ভূতের মতো, ভালো লাগে না দেখতে, তাই না? এই সেন্সটা কিন্তু আমাদের মধ্যে আছে। তো এই যে একটা মনটা একটা বায়বীয় পদার্থ, তো এটা যিনি সৃষ্টি করেছেন কিভাবে, কতটা ভালোবাসা দিয়ে তিনি এটা সৃষ্টি করেছেন। তো হাউ পিওর, কতটা বিশুদ্ধ, হাউ ডিয়ার দেয়ার ডয়েলিং প্লেস মানে কি তাদের মনটা। নাবিহা ইলিয়াস রায়া, রোল নম্বর দেয়নি। আচ্ছা, আবার দেখো, অন দ্যাট চিক, আমরা জাস্ট যদি অপোজিট জেন্ডার হিসেবে চিন্তা না করে আমরা যদি অ্যাস্থেটিজম বোঝো, যে আমরা যদি ওইভাবে চিন্তা করো যে কত সুন্দর করে সৃষ্টি করা, যে হাউ ইজ ইট পসিবল। আমি মাঝে মাঝে দেখি যে একটা মোরগই স্বাভাবিক, তুমি একটু ডিপলি চিন্তা করে দেখবা যে দেখো পশমগুলো তার গলায় দেয়া হয়েছে, সে একভাবে তো দিতে পারতো, তাই না? একটা মাংসপিণ্ডের মতো কোনোভাবে কিছু উঠে যাইত। তো অবশ্যই যিনি সৃষ্টিকর্তা খুব ভালোবেসে ভালো ইয়াটা করে এই জিনিসগুলো সৃষ্টি করেছেন। লেজটা আবার বাঁকা সুন্দর করে দিয়েছে। আমি একবার দেখেছি, মানুষ বলে কাক হচ্ছে কুৎসিত প্রাণী। একবার ঝড়ের সময় আমি প্রায় আধা ঘন্টা ওই কাকটা দেখলাম বসে আছে, ডিম পেড়েছে বাসায়, প্রচুর ঝড়ে আমার ওই বাসার সামনে ছিল আম গাছটা, এবং ওই আম গাছের ডালটা আমার জানালার কাছে চলে আসতো, মানে হাত দিলেই কাকটাকে ধরতে পারি। কিন্তু দেখলাম পরম আদরে প্রচুর ঝড়, আমিও দেখা যায় ঝড় সহ্য করে আমি শুধু ওইটা দেখতেছি, জানালায় দাঁড়িয়ে ভিজে যাচ্ছি, তারপর আমার কাছে দেখে খুব মানে ইয়া লাগতেছে, মানে ওয়ান্ডারফুল লাগতেছে। কাকটা দেখলাম যে ডালগুলো ভেঙে মানে কাইত হয়ে যাচ্ছে, কিন্তু কাকটা কখনো বাসা ছেড়ে উঠছে না, তার ডিমে তা দিচ্ছে। এবং তারপরে দেখলাম যে একটা কাক আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরে দেখবে পশমগুলো কোথায় কোন কালার লাগবে। তো এই সৃষ্টি তত্ত্ব অবশ্যই খুব ভালোবেসে তিনি আল্লাহ পৃথিবীতে এগুলো করেছেন, তাই না? তো এই জন্য বলছে যে ফ্যাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ পছন্দ করেন না। এটা ধর্মীয় নামে হোক বা অন্য কোনো নামে হোক। আচ্ছা, এন্ড অন দ্যাট চিক, ওই গালে, এন্ড ওভার দ্যাট ব্রো, এবং ওই ললাটে, and on that cheek, ওই গালে, and so soft, so calm, yet eloquent, খুবই মৃদু, সফট নরম, so calm, খুবই শান্ত, yet eloquent, তবু বাগ্মিতাপূর্ণ। eloquent মানে বাকপটু। দেখা গেল একটা ছেলে বা মেয়ে দেখা যায় কথা বলছে না, কিন্তু তার এই যে চেহারার মধ্যে যে এক্সপ্রেশন দেখে তুমি অনেক কিছুই বুঝে নিতে পারছো, তাই না? তাহলে এই এক্সপ্রেশনটা যে সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন, তো এটার মধ্যেও কিন্তু গবেষণার একটা বিষয় আছে।
হ্যাঁ, তো দ্য স্মাইলস দ্যাট উইন, যে হাসি জয় করে। দেখো হাসিটাও এমন ভাবে দিয়েছে আল্লাহ যে যেটা আসলে মানুষের মনকে জয় করে। দ্য টিনস দ্যাট গ্লো, আবার দ্যাট গুলো যা আবার ছড়ায়। দ্য টিন্টস যে আবার ঝলকাইয়ে ওঠে, বাট টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট, এবং বলে যে ওই শুভ দিনের কথা যা ভালোভাবে। কবি এখনো আসলে অনেক বয়স হয়ে গেছে, হয়তো 50 বা সে তার ওই মেয়েকে দেখে তার অতীতের কল্পনাগুলো এনেছে যে আসলে মানুষের জীবনটা কত শর্ট। হুম, শান্তিতে থাকা উইথ অল বিলো, এ মাইন্ড এট পিস উইথ অল বিলো, এই সবকিছুর নিচে আছে একটা মন শান্তিতে পড়ে থাকা। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, তার নিচে আছে কি একটা হৃদয় যার ভালোবাসা ইনোসেন্ট। তাহলে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আভ্যন্তরীণ সৌন্দর্যটাকেই তিনি আলোকপাত বেশি করেছেন, কারণ বলেছেন একটা লাস্টে যে কোথায় ফিনিশিং দিয়েছেন যে একটা হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, একটা হার্ট সৃষ্টি করেছেন যেটা তাহলে এখনো প্রবেশ করে 138। এই রোল নাম্বার 138, একটু লাইভে আসতে হবে যে। স্যার সরি স্যার, ক্যামেরা নষ্ট। এই ক্যামেরা নষ্ট? তুমি নষ্ট হও নাই তো? স্যার নেট বারবার দিতেছে। কিন্তু এতক্ষণ পরে আসলে কেমন হবে রে বাবা? একটা ক্লাস করতে হবে, কারণ ক্লাসটা আসলে আমার জন্য না, ক্লাসটা তোমার জন্য আয়োজন করা। এখন যার জন্য আয়োজন করা, যার জন্য খাবারের আয়োজন করা হলো, সেই যদি না খায় তাহলে ঠকবে কে বলো? কার লস হবে? এই জন্য নিজেরটা নিজে বুঝতে হবে। একটু এখনো বয়স হয়েছে তো, এখন তো আর স্কুলের না, একটু বুঝতে হবে যে কিভাবে কি করা যায়, কিভাবে শেখা যাবে, কিভাবে জানা যাবে এটা। হ্যাঁ, এরপর একটু আগে আসার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, কবিতাটি কি বুঝছো? তোমাদের মধ্যে কেউ লিখো, কবিতা লিখো। স্যার আমি মাঝে মাঝে লিখতাম। হ্যাঁ, কোন কবিতা আছে তোমার? হালকা পাতলা লেখে। কোন কবিতা আছে তোমার? স্যার আছে স্যার। শোনাইতে পারবা? লাইভে এসে শোনাইতে হবে তোমার কবিতা। স্যার জানি না কেমন হয়েছে, বাট স্যার দাঁড়ান স্যার আমি বলতেছি। লাইভে আসতে পারবা তো? আজকে কবিতা শোনা যাবে স্যার পিসিতে স্যার, কম্পিউটারে স্যার, ওয়েবক্যাম। আচ্ছা আচ্ছা, দেখি বেশি বড় কবিতা না ছোট কবিতা? ছোটই স্যার, বাংলা। আচ্ছা বলো দেখি কি কবিতা লিখছো। স্যার ভাবনার তরী, তোমায় আমি অনন্ত গগনে খুঁজি দুই বেলা, শত কাগজে খেলি কাটাকুটি প্রহর শেষের বেলা। তুমি মেঘ আর আমি মেঘনার তীরে, জাগতিক ওই ঢেউ খেলা দেখি দুজন মিলে। স্বপ্ন ছোঁয়া মেঘের ভিড়ে হাতটি ধরে তোমার, নীল আকাশে উড়াল দিব স্বপ্ন বুনতে আবার। প্রহর কাটে তোমার সাথে কথার ছলে বলে, হারিয়ে যাব দুজন মিলে নদীর তেপান্তরে। চাঁদনি রাতে হাতটি ধরে দেব দুজন হাসি, ওহে না বলা সেই কথা, তোরে বড্ড ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ, ফার্স্ট ক্লাস, খুব ভালোই হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই তো লিখছেন। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কেউ কবি হবে, কেউ দার্শনিক হবে, কেউ সবাই এক জিনিস তার হবে না। এটাই হচ্ছে। তো এখানে দেখো, চেষ্টা করে যাও, লিখে যাও। লেখা আসলে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় লেখককে বলা হয় জর্জ বার্নার্ড শ। হ্যাঁ, উনি আসলে লিখতেন, একবার পত্রিকা অফিসে দেওয়ার পর দৈনিক 9 পেজ করে লিখতো। পত্রিকা অফিসে দেওয়ার পর পত্রিকা অফিসে এটা ছিঁড়ে ফেললো যে এটা কি একটা লেখা হলো। আর সেই জর্জ বার্নার্ড শের ম্যান অ্যান্ড সুপারম্যান বিশ্বে এখন সবচেয়ে আলোকিত একটা বই, ম্যান অ্যান্ড সুপারম্যান। এখানে যে থিওরিটা অবতারণা করা হয়েছে তা হচ্ছে যে মানুষ একসময় মানুষ থাকবে না, কি হয়ে যাবে? সুপারম্যান হয়ে যাবে। কিভাবে হবে জানো?
না স্যার। এটাকে বলছে হুইটম্যান বলছে যে প্রক্রিয়েটিভ আর্টস। যেমন তুমি যখন মাস্টার্স পাস করবা, একটা হাইলি এডুকেটেড শিক্ষিত ছেলে হবা, তাই না? তো তুমি অবশ্যই একটা অশিক্ষিত মেয়ে যার মধ্যে কোনো মেধা নেই তাকে আর বিয়ে করবা না, করবা? মানুষের এটা একটা ধারণা থাকে যে না, ওই লেভেলের অন্তত বিয়ে করতে হবে। তো এখন সাধারণত সংকরায়ন আমরা গরু বা অন্য প্রাণীর ক্ষেত্রে দেখে থাকি। এটা আসলে মানুষের অজান্তেই সংকরায়ন হয়ে যাচ্ছে, যার ফলে এখন যে বাচ্চা কাচ্চা যেগুলো হচ্ছে আমাদের তুলনায় এখন জেনারেশন আসলে মেধাবী বেশি। এটা যদিও অনেক স্যাররা বলে এই গরু গাধা, আসলে গরু গাধা না। আমি দেখি যে আস্তে আস্তে যেটা আসছে যে জেনারেশন, তারা অনেক অনেক বেশি মেধাবী। আমি কম্পিউটারে যেটা না করতে পারি এরা করে ফেলতে পারে। তো বলছে যে সংকরায়নের ফলে একটা সময় দেখা গেল যে মানুষ ওই এর থেকে যে জামাই দেখা যায় একটা ছেলে শিক্ষিত একটা মেয়ে শিক্ষিত, দ্যাট মিনস তাদের থেকে যেটা হবে সে বাচ্চাটা আরো বেশি মেধাবী হবে। এভাবে আলটিমেটলি দেখা যায় মানুষ 5000 বছরে যে উন্নতি না হয়েছে গত 100 বছরে তার চেয়ে বেশি উন্নত হয়েছে, কারণ মানুষের চিন্তা শক্তিটা তুখর ভাবে কাজ করছে। এটাই উনি ওই থিমটাই তুলে ধরেছে। আচ্ছা, তো in this poem the poet shows an unnamed woman's exceptional beauty. নামহীন একজন মহিলার ব্যতিক্রমধর্মী সৌন্দর্যকে তুলে ধরেছেন, দেখিয়েছেন, which is both external and internal, যেটা বাহ্যিক এবং আভ্যন্তরীণ। The poet expresses his feeling when he saw the striking beauty and grace of the extraordinary beautiful woman. The poet এক্সপ্রেস মানে বর্ণনা করে, কি বর্ণনা করে? হিজ ফিলিং, তার অনুভূতি। কখন? দেখো কখন তুমি যখন পড়বা, দেখো আমি একবার পড়ারও টেকনিক আছে। যারা মানে পৃথিবীতে বড় হয়েছে তারা একই কাজ করছে কিন্তু একটু ভিন্ন ভাবে। দেখো আমরা একবার এই এক্সপ্রেস দেখো কিভাবে হলো। দ্য পয়েট এক্সপ্রেসেস কি কি হিজ ফিলিং, এই যে আমি বললাম না এটা হিজ ফিলিং কখন? when he saw, যখন সে দেখলো, কি দেখলো? দ্য স্ট্রাইকিং বিউটি অ্যান্ড গ্রেস অফ গ্রেস কার অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি বিউটিফুল উইমেন। তাহলে এটা তুমি আগে ভিজুয়ালাইজেশন করলা। দ্য ইন দিস দ্য পোয়েট এক্সপ্রেসেস কি হিজ ফিলিং কখন? when he saw, যখন সে দেখলো, কি দেখলো? দ্য স্ট্রাইকিং বিউটি অ্যান্ড গ্রেস কার অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি বিউটিফুল উইমেন। এই কথাটা তুমি ভিজুয়ালাইজ করে আবার কি খাতায় লিখে ফেললা। দেখবা যে তুমি প্যারাগ্রাফ, এটা শুধু ইংরেজি না, যে কোনো বিষয় যদি এভাবে করো যে দেখবা সাইন্টিফিক ওয়েতে প্রথম প্রথম মনে হবে যে আসলে দেরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা তোমার মাথায় থাকবে এবং তোমার টেকনিকটা আয়ত্তে চলে আসবে। তাহলে দ্য পয়েট এক্সপ্রেসেস কি হিজ ফিলিং কখন? when he saw, যখন সে দেখলো, কি দেখলো? দ্য স্ট্রাইকিং বিউটি অ্যান্ড গ্রেস, আকর্ষণীয় সৌন্দর্য এবং মনোমুগ্ধকর সৌন্দর্য এবং লাভা বা আভা অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি বিউটিফুল ওম্যান। দ্য পয়েট ডিসক্রাইবস হার, কবি বর্ণনা করছেন, তাকে বর্ণনা করছেন অ্যাজ সো ইনোসেন্ট অ্যান্ড পিওর অ্যান্ড হেভেনলি, খুবই নিষ্পাপ, বিশুদ্ধ এবং স্বর্গীয়। শি ইজ সিম্পল, সে সাধারণ, ইয়েট পারফেক্ট, তথাপি কি সম্পূর্ণ। Like a romantic poet, কল্পনা প্রিয় কবির মতো, here the poet has associated the beauty of the woman with nature. এখানে কবি সংযুক্ত করেছে সৌন্দর্যকে, the beauty of the woman, মহিলার সৌন্দর্যকে কি করেছেন? সংযুক্ত করেছেন with nature, প্রকৃতির সাথে। He thinks that, তিনি চিন্তা করেন যে the beauty of the woman is an important part of nature. মহিলাদের সৌন্দর্য প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। হি থিংকস দ্যাট, তিনি চিন্তা করেন যে দ্য বিউটি অফ দ্য ওম্যান, মহিলাদের সৌন্দর্য ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ নেচার, প্রকৃতি। আচ্ছা দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে আমরা দুইটা কবিতা পড়লাম। কবিতায় কিন্তু তোমাদের 8 মার্কস থাকে, হ্যাঁ 8 মার্কস।
অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে একটা কবিতা আসে, মানে টেক্সটের বাইরে থেকে, ওই কবিতাগুলো আমরা কিছু পড়বো, ওটা আসলে দেখা গেল টোটাল 18 মার্কস হয়তো বা থাকতে পারে 100-র মধ্যে। তাহলে কবিতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কবিতার এই থিম গুলো বা সামারি গুলো ভালো করে পড়তে হবে যাতে ভালো একটা নাম্বার তুলতে পারো। এখন তোমাদের যে অবস্থায় লকডাউনে কতদিন চলবে, আবার কেমনে কি হবে। আচ্ছা, এখানে ক্লাউডলেস, হ্যাঁ হ্যাঁ বলবা কিছু? স্যার হ্যাঁ স্যার আমাদের